প্রিয় দর্শক, এনটিভির বিশেষ অনুষ্ঠান কোভিড-19 করোনায় করণীয় অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, আজকে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন জাতীয় মানসিক ইনস্টিটিউটের পরিচালক বিধান রায় চন্দ্রপোদ্দার। এছাড়া যুক্ত দিবেন পুলিশ সদর দপ্তর থেকে মোহাম্মদ সোহেল রানা, যিনি মিডিয়া এবং পাবলিকেশনসের দায়িত্ব আছেন। এছাড়া যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে দুজন প্রকৌশলীও আমাদের সাথে থাকবেন। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা যে বিষয়টি কথা বলবো, করোনার এই মহামারীতে যাদের উপর সবচেয়ে বড় প্রভাব পড়ে তাদের একটি অংশে কিন্তু শিশুরাও রয়েছে। কারণ শিশুদের স্কুল বন্ধ, বাসায় সারাদিন তাদের থাকতে হয়, উন্মুক্ত স্থানেও তারা খেলাধুলা করতে পারে না, যার কারণে শিশুদের কিন্তু একটা বড় ধরনের মানসিক পরিবর্তন এই সময় কিন্তু লক্ষ্য করা যায়। এই পরিবর্তন নিয়েই আমরা অনুষ্ঠানের শুরুতে কথা বলবো। বিধান রায়, শুরুতেই আপনার কাছে বলবো যে করোনার এই মহামারীর সময় শিশুরা স্বাভাবিকভাবেই তাদের যে জীবনযাপন ছিল, শিশুরা তো একটা ইম্যাচিউর বয়সের মধ্যে থাকে, তা স্বাভাবিকভাবে আমরা যারা ম্যাচিউর তারা কিন্তু এই অবস্থাটাকে মেনে নিচ্ছি, কারণ এটা একটা মহামারী, এটাই বোধ ক্ষমতা আমাদের মধ্যে থাকছে। কিন্তু শিশুদের মধ্যে তো এই বোধ ক্ষমতাটা গড়ে ওঠে না। তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে শিশুদের এই সময় আসলে কি করণীয়, এই বিষয়টি নিয়ে যদি কিছু বলতেন। ধন্যবাদ। আমরা এখানে আলোচনা করতে বসছি করোনা নিয়ে, একটা অতিমারী, বিশ্বের সবাই বিভিন্নভাবে আক্রান্ত এতে। কিন্তু আমার আলোচনার সময় আমি প্রথমেই একটা কথা স্পষ্ট বলে নিতে চাই, যদি আমাদের সমাজের কথাই আলোচনা করি, আমাদের সমাজটা মোটেই সমসত্ব না, হোমোজেনিয়াস না, অনেক স্ট্রেটিফাইড। ফলে আমরা স্পেসিফিক্যালি যদি কোনো একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই, ওইটা কিন্তু পার্টিকুলার কোনো একটা স্ট্র্যাটাকে অ্যাড্রেস করবে। যেমন ধরুন, আমাদের গ্রাম এবং শহরের সমাজে অনেক পার্থক্য আছে, ফলে তাদের সমস্যাগুলোর মধ্যেও পার্থক্য আছে, সমাধানগুলোও একটু ভিন্ন হবে। এবং শহরে যদি বলি, আমাদের মধ্যবিত্ত পরিবারগুলো, আমাদের নিম্নবিত্ত পরিবারগুলো, ওদের সমস্যাগুলো কিন্তু ভিন্ন রকমের। ফলে একটা কমন ফর্মুলাতে সবাইকে ফেলা সম্ভব নয়। কিন্তু আমি ধরে নিচ্ছি যে আমাদের এইসব অনুষ্ঠানটা বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারেই দেখা হয়, ফলে আমি তাদেরকে ধরে নিয়েই কথা বলবো। কিন্তু আমি সবসময় মনে রাখছি যে আমার কথাগুলো খুব জেনারেলাইজড কথা না, সবার জন্য প্রযোজ্য কথা না। তারপরে আপনি শিশুদের প্রসঙ্গে জিজ্ঞেস করলেন। শিশুদের প্রসঙ্গটাও কিন্তু অনেক স্ট্র্যাটিফাইড ওয়েতে বলতে হবে, কারণ শিশু বলতে আমরা কত এজ গ্রুপ বোঝাবো সেটা কিন্তু ফ্যাক্টর। কারণ তাদের মধ্যে পরিবর্তনটা খুব দ্রুত হয়। ফলে অল্প বয়স্ক, ধরেন 5-এর নিচে বয়স্ক শিশুদেরই এক রকম প্রবলেম, 5 থেকে ধরেন 10 এটি এক ধরনের প্রবলেম, 10-এর উপরে উঠলে এক ধরনের প্রবলেম। ফলে এইরকম একটা কিন্তু পার্থক্য হবে, খুব কমন একটা কথা বলা যেতে পারে না। ফলে আমি কমন কিছু কথা বলবো, যেহেতু সবকিছু বিস্তারিতভাবে বলার সুযোগ এখানে নেই, কিন্তু আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আমার কথা শোনার সময়। এখন প্রসঙ্গ আসে যে শিশুরা কি করোনাতে প্রভাবিত হচ্ছে? নিঃসন্দেহে। শিশুদের ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় মাথায় রাখতে হবে। একটা হচ্ছে, আমরা বড়রা যারা এফেক্টেড হচ্ছি, আমাদের এই এফেক্টটা অনেক সময় সাময়িক, বেশিরভাগ সময়ই সমস্যা কেটে গেলে এটার প্রভাব আমাদের থাকবে না। কিন্তু শিশুদের যেহেতু তাদের গড়ে ওঠার পর্যায়ে, সুতরাং তাদের এই এফেক্টটা অনেক সময় তাদের চরিত্রে দাগ ফেলতে পারে, তাদের গড়ে ওঠাকে প্রভাবিত করতে পারে, যেটার প্রভাব হবে দীর্ঘমেয়াদী। সুতরাং শিশুদের ক্ষেত্রে আমাদের বিশেষ করে মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে, একটা প্রসঙ্গ। আবার শিশুদের ক্ষেত্রে একটা পজিটিভ দিক হচ্ছে, শিশুরা আমাদের থেকে অনেক বেশি খাপ খাওয়াতে পারে, ওদের খাপ খাওয়ানোর ক্ষমতা বয়স্কদের তুলনায় অনেক বেশি। এটা হচ্ছে পজিটিভ দিক। এখন আমরা যদি শিশুদের সমস্যাগুলোর কথা চিন্তা করি, আপনি দেখুন, আমাদের এই শহরের কনটেক্সটে বিবেচনা করলে আমাদের স্কুলগুলো বন্ধ হয়েছে সবার আগে এবং খুলবে সবার শেষে। অর্থাৎ দেখেন, তাদের স্পেয়ারটা সবচেয়ে বেশি সময় ধরে এফেক্টেড হচ্ছে শিশুদের ক্ষেত্রে। শিশুরা বিভিন্নভাবে এফেক্টেড হচ্ছে। প্রথম কথাই হচ্ছে, তাদের জীবনের যে একটা ছন্দ ছিল সেটা ভেঙে গেছে। তাদের যে একটা সামাজিক মেলামেশার সুযোগ ছিল স্কুলে বন্ধুদের সঙ্গে, সেটা হচ্ছে না। এর উপরে একটা যেটা ঘটছে, এই করোনার প্রভাব পরিবারে পড়ছে, এবং পরিবারে অনেক সময় বাপ মা বা ভাই বোন যারাই আছেন না কেন, তাদের মেজাজ কিন্তু আগের পর্যায়ে থাকছে না। ফলে অনেক সময় পরিবারগুলোতে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে, এবং যেটা সরাসরি আপনার প্রভাব পড়ছে শিশুদের উপর। ফলে আমাদের কিন্তু শিশুদের দেখতে হবে খুবই রিসেপটিভ এবং খুবই অ্যাক্টিভ একজন এজেন্ট হিসেবে। কখনো ওই শিশু বলে কিছু বুঝবে না,
এদের একে এটা বলা দরকার নাই কিংবা এই বিষয়টাকে খেয়াল করা দরকার নাই, এটা মোটেই ভাবা ঠিক না। তারা খুবই রিসেপটিভ এবং খুবই অ্যাক্টিভ। সুতরাং এই বিষয়গুলো মনে রেখে আমরা করোনা প্রসঙ্গ একটু আলোচনা করি। সেদের কি হচ্ছে, তাদের এই রুটিন থেকে বিচ্যুত হওয়াতে, তাদের এই এক ঘরে আটকে পড়া থাকার জন্য যেটা হচ্ছে, তাদের রুটিনটা বিঘ্ন হচ্ছে। তাদের মধ্যে বড়দের উদ্বেগ, ভয় সংক্রমিত হতে পারে, পরিবারের কেউ আক্রান্ত হলে বা নিকটজন আক্রান্ত হলে। এই বিষয়গুলো কিন্তু হয়। তারা যখন খুব এক্সপ্রেস করতে পারে না কথাটা, এগুলো প্রকাশ পায় তাদের আচরণে। আচরণটা কেমন হয়? আচরণটা হতে পারে হয়তো খিটখিটে একটা আচরণ, একটু একঘেয়ে আচরণ, কিংবা অনেক সময় এক ধরনের আঁচল ধরা আচরণ, ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। অনেক সময় একটু একঘেয়ে মানে একরোখা হয়ে যাচ্ছে। এরকম বিভিন্ন রকম কিন্তু পরিবর্তন দেখা দেয়। আমাদের তাদের এই মুহূর্তের যে কোনো পরিবর্তনকেই সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। বিধান রায়, আপনার বিষয়ে আমরা অবশ্যই শিশুদের নিয়ে আরো কথা শুনবো, যে আমাদের অবশ্যই সতর্কতার সাথে তাদের আচরণগুলোকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি আরো কোন দিকগুলো খেয়াল রাখা উচিত, আমরা কিছুক্ষণের মধ্যে আবারও সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। এখন আমরা যাব সোহেল রানার কাছে। আপনাকে প্রথমেই যে বিষয়টি বলবো, যে আমরা জানি যে ঢাকায় এবং সারা দেশে কিছু কিছু জায়গায় কিন্তু লকডাউনের বড় ধরনের একটা দায়িত্ব পালন করে পুলিশ এবং অন্যান্য বাহিনীরাও দায়িত্ব পালন করে, সাধারণ মানুষও এগিয়ে আসে। এই লকডাউন নিয়ে আপনার নিজের কোনো মতামত আছে কিনা? ধন্যবাদ। দেখেন যে প্যান্ডেমিক বা মহামারীর সিচুয়েশনটা একেবারেই ডিফারেন্ট। এই ক্ষেত্রে পুলিশিং একেবারেই ভিন্ন রকম হয়। সারা পৃথিবীতেই পুলিশিং এর জন্য, ল এনফোর্সমেন্টের জন্য এই প্যান্ডেমিক সিচুয়েশনে আসলে বিশেষ করে করোনা পরিস্থিতিতে কি করণীয়, এটি একেবারেই নতুন একটি অভিজ্ঞতা সারা পৃথিবীর পুলিশের জন্য এবং সকল দেশের জন্যই। আসলে প্যান্ডেমিক সিচুয়েশনে কিন্তু ল এনফোর্সমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছুর পরিকল্পনা এবং তার ম্যানেজমেন্টের দায়িত্ব একটু ভিন্নভাবে এটি বিন্যস্ত এবং এর পরিকল্পনাটি ভিন্নভাবে হয়। পুলিশ এই সার্বিক আয়োজনের একটি অন্যতম অনুষঙ্গ মাত্র, বা তারপরেও শুরু থেকেই পুলিশ নানা উপায়ে নিজের স্বাভাবিক যে দায়িত্ব, সেই দায়িত্বের গণ্ডি বা পরিসীমাকে ডিঙিয়ে গিয়ে শুধুমাত্র তাৎক্ষণিক প্রয়োজনে মানুষের কল্যাণে পুলিশ রেসপন্ড করেছে। আপনি যে লকডাউনের কথা বলেছেন, লকডাউন আসলে আমি যেটা বলবো যে সরকার বিভিন্ন সময়ে সাধারণ মানুষের কল্যাণেই তাদের গতিবিধিকে সীমিত করেছেন এই করোনা কালে, এবং পুলিশ তার সর্বোচ্চ চেষ্টা করেছে শুরু থেকেই। ইভেন যখন এই করোনা কালে শুরুর দিকে পর্যাপ্ত সুরক্ষা সামগ্রী ছিল না আমাদের হাতে, আমরা সবাই সুরক্ষা সামগ্রীর জন্য সর্বোচ্চ চেষ্টা করছিলাম সুরক্ষা সামগ্রী খুঁজে পেতে, নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে। সেই সময় সুরক্ষা সামগ্রীর জন্য বিন্দু মাত্র অপেক্ষা না করে পুলিশই একমাত্র সংস্থা যারা সবার আগে মাঠে নেমেছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে জেনে শুনে মানুষের কল্যাণে, মানুষের সুরক্ষা এবং তার কল্যাণ নিশ্চিত করার জন্য। এবং এখানে যারা সম্মুখ যোদ্ধা রয়েছেন তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। সরকার নির্দেশিত এবং জারিকৃত যে কোনো মুভমেন্ট সীমিতকরণ যে নির্দেশনা বা সরকারের যে কোনো নির্দেশনা বাস্তবায়নের জন্য পুলিশ ফ্রন্ট লাইনে থেকে সর্বোচ্চ ডেডিকেশনের সাথে এই দায়িত্ব পালন করেছে, এবং তার ফলস্বরূপ আপনি দেখেন যে বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু শুরু থেকেই করোনায় আক্রান্ত হয়েছে। আমরা অবশ্যই পুলিশ সদস্য করোনায় যে আক্রান্ত হয়েছে এগুলো নিয়ে আমরা পরে আবারও আলোচনা করব। এখন লকডাউন নিয়ে আসলে পুলিশের প্রস্তুতি বা পুলিশ এই নিয়ে কি ভাবছে যদি একটু বলতেন। ধন্যবাদ। এখানে আসলে ভাবার বিষয় হচ্ছে পুলিশ তো সরকারের নির্দেশনা এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যে ধরনের নির্দেশনা দেন এই প্যান্ডেমিক সিচুয়েশনে, তার সাথে সঙ্গতি রেখেই সেই দায়িত্ব সেই নির্দেশনা সমূহ বাস্তবায়ন করার জন্য কাজ করে। এবং এই ক্ষেত্রে আমি যেটি আগেও বলেছি, পুলিশ সর্বতোভাবে শুরু থেকেই সরকারের প্রতিটি নির্দেশনা বাস্তবায়ন করছে এবং করবে। আমরা আবারও আপনার কাছে আসবো, যে স্বাভাবিকভাবে আপনারা সরকারের নির্দেশ সবসময় পালন করে থাকেন এবং আপনারা যেভাবে করে আরও বাড়তি দায়িত্বগুলো আমরা দেখেছি সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এখন আমরা যাব যুক্তরাষ্ট্র থেকে মোহাম্মদ বেলাল ভূঁইয়া আপনার কাছে। আপনার কাছে যে প্রশ্নটি থাকবে যে আপনার এলাকায় করোনা পরিস্থিতি কীরকম এবং ওভারঅল যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি, আমরা জানি যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে সংক্রমণ হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমাদের যদি কিছু বলতেন।
ধন্যবাদ আরিফ ফর ইনভাইটিং মি আপনার অনুষ্ঠানে। ওভারঅল যুক্তরাষ্ট্রে আপনারা নিশ্চয়ই খবরে দেখছেন বাংলাদেশে বসে যে নতুন করে বিভিন্ন এরিয়াতে স্পাইকিং হচ্ছে, স্পেশালি ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়াতে আবার নতুন করে দেখা দিয়েছে, টেক্সাস। কিন্তু আমি থাকি গ্রেটার মেরিল্যান্ড এরিয়াতে, বাল্টিমোর, গ্রেটার ওয়াশিংটন ডিসি এরিয়া। তো এরিয়াতে ওভারঅল পরিস্থিতি সবসময় নিয়ন্ত্রণে ছিল। So the Maryland is the first state যারা from the very beginning লকডাউন ঘোষণা করেছিল, আমাদের গভর্নর ল্যারি লোগান, যার পরিপ্রেক্ষিতে এখনো এখানের পরিস্থিতি under control. We are in the mild zone, basically the yellow zone, basically, which is mild condition state. As of yesterday, the Maryland, the total infection, I think, was around 78,000, and 28,000 tests has been done, and the positivity rate is below 5%. So overall condition in Maryland is not bad compared to other states. আপনার কাছে আমরা আবার আসবো বাল্টিমোরের বিষয় নিয়ে। আপনি যে স্টেটে থাকেন সেই প্রভিন্সের বিষয়টি নিয়ে আমাদেরকে দর্শকদের জানালেন যে আসলে ততটা খারাপ না। এখন যাব আমি কানাডার মোহাম্মদ নাসির উদ্দিন আপনার কাছে। আপনার কাছে যে প্রশ্নটি রাখবো যে আমরা জেনেছি যে কানাডায় খুব সংক্রমণের যে জায়গাটা সেটাও অল্প সীমিত পরিসরে হলেও কিন্তু ছড়াচ্ছে। তো কানাডায় আপনারা যারা বসবাস করেন সার্বিকভাবে আপনাদের জীবনের উপরে আপনার প্রভিন্সে কিরকম প্রভাব পড়েছে? ধন্যবাদ আরিফ। আমাদের এখানে প্রভাব পড়েছিল শুরুতে। এখন আমাদের স্টেট, আমাদের প্রভিন্সে এখন ফেজ 3 গোয়িং। ফার্স্ট ফেজ ওয়াজ ভেরি ডিফিকাল্ট, সেকেন্ড ফেজ, অ্যাগেন থার্ড ফেজে। তো এখন আস্তে আস্তে বিজনেস শুরু করছে, বিজনেস ওপেন হচ্ছে। এখন লোকজন স্বাভাবিক পর্যায়ে যাচ্ছে উইথ হেলথ গাইডলাইন্স। তো এখন আমরা যেটা করতেছি, আমাদের সরকারের, আমাদের প্রভিন্সের যে গাইডলাইন আছে এগুলো ফলো করে সবাই এটা মেনটেন করার চেষ্টা করছে, এবং এইভাবে করলে হয়তো আমরা এখান থেকে গেটওয়ে উত্তরণ হতে পারবো আর কি। নাসিরউদ্দিন, আমরা আবারও আপনার কাছে যাব। এখন আমরা যাব আবারও বিধান রায় আপনার কাছে। আপনি একটু আগে যে বলেছিলেন যে শিশুদের আচরণের দিকে বাড়তি সতর্ক থাকা উচিত এবং তাদের আচরণকে পর্যবেক্ষণ করা উচিত, পাশাপাশি শিশুদের প্রতি এই সময়টাতে আর কোন কোন দিকগুলো দেখা উচিত? ব্যাপারটা হচ্ছে, প্রথম যেটা বললাম যে শিশুদের যে পরিবর্তন হচ্ছে সেই বিষয়টাকে আমাদের একটু গুরুত্ব সহকারে নেওয়া দরকার, এবং সেটাকে সরাসরি একটা আচরণ হিসেবে, খারাপ আচরণ হিসেবে চিহ্নিত না করে, এই জন্য তাকে দোষারোপ না করে একটা কারণ খোঁজা দরকার। এবং সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব হচ্ছে শিশুদের প্রতি আমাদের মনোভাবটা কেমন, আমাদের তাদের একটা ব্যক্তি হিসাবে গ্রহণ করা উচিত, এবং তার মতামত, তার অনুভূতিগুলোকে মূল্য দেওয়া উচিত, এবং সে যেভাবে বিষয়টা বুঝে তার উপযোগী করে সমস্যাটা তার কাছে বলা উচিত। কোনো কিছু রাগ ঢাক করা ঠিক না, তার উপযোগী করে বিষয়টা বলা উচিত। এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা, আমাদের যদি শিশুদের এই দীর্ঘ সময় ধরে তাদের বিকাশটাকে স্বাভাবিক রাখতে হয়, তাহলে কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে। প্রথম বিষয় হচ্ছে, শিশুরা পরিবেশ দ্বারা বেশি প্রভাবিত। শুধুমাত্র কতগুলো শুষ্ক নীতি কথা বললে, কয়েকটা উপদেশ দিলে খুব একটা লাভ হবে না। শিশুরা দেখে শিখে এবং পরিবেশ থেকে প্রভাবিত হয় সবচেয়ে বেশি। সুতরাং প্রথমেই কাজ হচ্ছে আমাদের পারিবারিক পরিবেশটাকে স্বাভাবিক করে নিয়ে আসা। আমি আগে উল্লেখ করেছি, এই করোনাতে সবাই আক্রান্ত, মানে মানসিকভাবে, ফলে পারিবারিক খিটিমিটি হয়, এবং আমরা দেখেছি যে ডোমেস্টিক ভায়োলেন্স অনেক বেড়ে গেছে আমাদের দেশে এবং অন্যান্য দেশে। এই বিষয়গুলো শিশুদের প্রভাবিত করে, ফলে পরিবারের পরিবেশটা স্বাভাবিক করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা কি করতে পারি? প্রথমত বিষয় হচ্ছে, আগে আমাদের পরিবারগুলো নিয়ন্ত্রিত হতো তাদের প্রত্যেকের কাজের রুটিন দ্বারা।
প্রত্যেকেরই কাজ আছে, সেই কাজের রুটিন তাদের জীবনে একটা ছন্দ তৈরি করে দিচ্ছে। কিন্তু এই রুটিনটা ব্রেকডাউন হওয়াতে সবারই ছন্দ পতন ঘটেছে। পরিবারে একটা পরিবারের নিজস্ব অবস্থান অনুযায়ী তার নিজস্ব একটা ছন্দ গড়ে তোলা দরকার। এটা হচ্ছে প্রথম। সেই ছন্দটা কেমন হবে? সেই ছন্দটাতে একটা অংশ থাকবে যার যে কাজ, যার সুনির্দিষ্ট কাজ, শিশুর ক্ষেত্রে সেটা পড়াশোনা হবে। তারপরে থাকবে একটা অংশ যেখানে কিছু শারীরিক কসরতের প্রয়োজন হয়। শিশুদের ক্ষেত্রে এমন সব খেলাধুলা যেগুলো দৌড়ঝাঁপ করতে হয়, এই কম্পিউটারে বসে বসে খেলাধুলা না, অর্থাৎ শারীরিক কসরতের প্রয়োজন হয়। 3 নম্বর হবে কিছু বিনোদন, এবং সেটা খুব ভালো হয় আমরা যদি কিছু পরিসর তৈরি করতে পারি, যে পরিবারের সবাই মিলে কিছু করলাম, সবাই মিলে একসঙ্গে গল্প করে খেলাম, এটা একটা বিষয় হতে পারে। এবং 4 নম্বর হচ্ছে একটা যোগাযোগ, এবং শিশুদের তাদের লেভেল অনুযায়ী তাদের বন্ধু বান্ধব যদি থেকে থাকে তাদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দেয়া। এবং শেষ কথা হচ্ছে উপযুক্ত বিশ্রাম, উপযুক্ত ঘুম। কারণ এটা এই ইয়েটা সার্কেলটা কিন্তু ভেঙে গেছে, মানুষজন যেমনি ইচ্ছা ঘুমাচ্ছে যেমনি ইচ্ছা উঠছে। ফলে এই ধরনের ছন্দ এবং পারিবারিক একটা সুশৃঙ্খলা ফিরিয়ে না আনলে শুধু শিশুকে দোষে বা শিশুকে পর বলে কোনোই লাভ হবে না। আপনার কাছে আমরা আবার আসবো বিধান রায়। এখন আমরা আসবো মোহাম্মদ সোহেল রানা আপনার কাছে। আমরা শুরু থেকে দেখেছি যখন থেকে করোনা বাংলাদেশে সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে যারা মৃত্যুবরণ করেছে, অনেক জায়গাতে তাদের স্বজন এমনকি খুব কাছের অনেকেই পাড়া প্রতিবেশী সেই মৃতদেহগুলোকে ফেলে দিয়ে চলে গেছে। সারা দেশে আমরা লক্ষ্য করেছি পুলিশ নিজ উদ্যোগে তার দাফনের ব্যবস্থা করেছে। তো এই যে দাফনের ব্যবস্থা করা এবং এগিয়ে যাওয়া, এটা কি পুলিশ সদর দপ্তরের কোনো দিক নির্দেশনা ছিল, নাকি তারা এমনিতেই এই সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিল? ধন্যবাদ আরিফ। একটা বিষয় জানবেন যে বাংলাদেশ পুলিশের সকল কার্যক্রম, বাংলাদেশ পুলিশের সকল ইউনিটে, সকল পর্যায়ে, সকল কার্যক্রম সেন্ট্রালি এটি প্ল্যান্ড এবং মনিটরড। Police headquarters রয়েছে at the center of all kinds of policing in the country. তো এইখানে পুলিশ হেডকোয়ার্টার্স এই করোনা কালে এই প্যান্ডেমিক একটি এসওপি তৈরি করেছে। আমরা বর্তমান ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের নেতৃত্বে তার দিক নির্দেশনায় আমরা বিশ্বের বিভিন্ন যে দেশগুলো করোনা আক্রান্ত হয়েছে সে সকল দেশের যে ল এনফোর্সমেন্ট এজেন্সিজ রয়েছে তাদের যে এই করোনাকালীন কর্মকাণ্ড, তাদের যে অপারেশনাল যে পলিসিস সেগুলোকে আমরা কনসাল্ট করেছি, তাদের এসওপি কনসাল্ট করেছি। আমরা যেমন ইউএনডিপি, তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক যে সংস্থাসমূহ রয়েছে তাদের পরামর্শগুলো, আমরা তাদের প্রোটোকলগুলো আমরা কনসাল্ট করেছি। এই সকল কিছু কনসাল্ট করে আমাদের দেশীয় যে আবহ, আমাদের যে প্রয়োজন, আমাদের চাহিদা, তার নিরিখে আমরা আমাদের জন্য কিন্তু প্যান্ডেমিক ল এনফোর্সমেন্ট এসওপি তৈরি করেছি, এবং সেই এসওপিটি আমরা আমাদের পুলিশের সকল পর্যায়ে আমরা পৌঁছে দিয়েছি। এই এসওপির পুলিশিং অ্যাক্টিভিটিজ এর অন্যতম একটি অনুষঙ্গ হচ্ছে মানবিক পুলিশিং, মানুষের পাশে দাঁড়ানো। আমাদের বর্তমান ইন্সপেক্টর জেনারেল 5টি বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছেন। এর মধ্যে একটি হচ্ছে নো কারাপশন, উনি বলছেন নো ড্রাগস, বলছেন পুলিশিং অ্যাট ডোর স্টেপ, মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা পুলিশিং করব। রয়েছে জিরো টর্চার, কোনোভাবেই আমরা কোনো রকম টর্চারের অনুষঙ্গ হব না। তো আমি যদি দুটো বিষয় নেই, যে পুলিশিং অ্যাট ডোর স্টেপ এবং হচ্ছে নো টর্চার, তার মানে হচ্ছে প্রকারান্তরে মানবিক পুলিশিং এ দাঁড়াচ্ছে আমরা, এবং সুস্পষ্টভাবে মানবিক আচরণ করার প্রতি নির্দেশনা দেয়া আছে আমাদের এসওপিতে। আমাদের দিক নির্দেশনাগুলো সুস্পষ্ট খুবই। আমাদের বিভিন্ন ইউনিট এবং ইউনিটের সদস্যগণ তারা সর্বতভাবে এই করোনা কালে সাধারণ মানুষের পাশে তারা দাঁড়ানোর চেষ্টা করেছেন। সদর দপ্তর থেকে নির্দেশনা যেমন রয়েছে, একই রকম ভাবে তাদের নিজস্ব কিন্তু কিছু প্রেরণার চিহ্ন আমরা পাই। অনেক জায়গায় দেখেছি বিচ্ছিন্নভাবে এক বা একাধিক পুলিশ সদস্য তারা তাৎক্ষণিক পরিস্থিতিতে তারা রেসপন্ড করেছেন। অনেকে নিজের জমি দান করে দিয়েছেন ব্যারিয়ালের জন্য, লাশের দাফনের জন্য। কেউ নিজের বেতনের টাকাটি তুলে দিয়েছেন। যদিও কেন্দ্রীয়ভাবে আমরা বিপুল পরিমাণ অর্থ আমরা আমাদের সদস্যদের কাছ থেকে সংগ্রহ করেছি এবং সেটি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর তহবিলে আমরা সেটি জমা দিয়েছি করোনা কালে দেশের কল্যাণের জন্য। এর পাশাপাশিও কিন্তু পুলিশের সদস্যগণ নিজের পকেটের পয়সা খরচ করে, নিজের সম্পদ ব্যয় করে মানুষের পাশে দাঁড়িয়েছেন। আর যেটি আপনি বললেন যে দাফনের কথা বলেছেন,
মৃতদেহ পড়ে থেকেছে, সেখানে পুলিশ নিজ জিম্মায় জীবনের ঝুঁকি নিয়ে যখন নিজেই খুব ভালো বোঝে না এই ট্রিটমেন্ট যে প্রটোকলটা বা এই প্রোটেকশন প্রটোকল সম্পর্কে খুব ভালো ধারণা আমাদের তখনও হয়ে ওঠেনি, কিন্তু আমরা জানি ভয় আছে, জীবনের ভয়, জীবন হারানোর ভয় আছে। এই ভয়টিকে ভীতিকে সাথে নিয়েই কিন্তু আমরা ঝুঁকি নিয়ে আমাদের সদস্যদেরকে নিয়ে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। এবং ইভেন এই মানুষের মৃতদেহ যখন, সম্মানিত নাগরিকগণের মৃতদেহ যখন রাস্তায় পড়ে থেকেছে, তার আত্মীয় স্বজন যখন সেই মৃতদেহ ফেলে পালিয়েছে, তখন আমরা ঝুঁকি নিয়ে সেগুলো আমরা কবর দিয়েছি, দাফনের ব্যবস্থা করেছি। এবং এটি আসলে সত্যিকার অর্থে এটি পুলিশের কমিটমেন্টের বা ডেডিকেশনের যে লেভেল, তারই একটি সাক্ষ্য বহন করে। আপনারা জানেন যে মহান স্বাধীনতা যুদ্ধে কিন্তু পুলিশ সদস্যদের হাত থেকে প্রথম প্রতিরোধী বুলেটটি নিক্ষিপ্ত হয়েছিল, এবং পুলিশের সদস্যরা হাজার হাজার পুলিশের সদস্য তখন দেশ মাতৃকার ডাকে, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে দেশ মাতৃকার কল্যাণে কিন্তু আত্মাহুতি দিতে দ্বিধা করেনি। যখনই বড় কোনো এরকম ইভেন্ট এসেছে, উপলক্ষ এসেছে পুলিশ বাহিনীর সামনে, তখনই পুলিশের সদস্যরা কিন্তু ব্যাপকভাবে সড়কভাবে জানান দিয়েছে তাদের উপস্থিতি, যে কতটা প্রগাঢ় এবং প্রবলভাবে তারা জনগণের জন্য এবং দেশের জন্য এটি তারা বারবার প্রমাণ দিয়েছে। এবং এটি একটি আমি বলবো এটি একটি গর্বের বিষয়, এটি পুলিশের জন্য অসম্ভব একটি সম্মানের বিষয়। এরকম সুযোগ যে কোনো বাহিনীর, যে কোনো সম্প্রদায় বা গোষ্ঠীর বা অর্গানাইজেশনের জন্য সবসময় আসে না। বাংলাদেশ পুলিশ এরকম প্রতিটি সুযোগ কাজে লাগিয়েছে, সাধারণ মানুষের পাশে জীবন বাজি রেখে দাঁড়িয়েছে। অনুষ্ঠানে এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, কলেজ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মনের উপরে কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়েছে করোনার এই সময়। কারণ পুরো জীবনের উপরে একটা নতুন একটি ছকে বাঁধা লাইফ থেকে বের হয়ে এখন নতুন রকম একটা জীবন, এই অবস্থায় আসলে করণীয় কি মানসিকভাবে স্থির রাখার জন্য, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। বিধান রায়, আপনার কাছে একই রকমভাবে আসবো। আপনি এর আগে খুব সুন্দর করেই ব্যাখ্যা দিয়েছেন শিশুদের যে বিষয় নিয়ে, এবং একটি ক্লাসের ব্যাখ্যা দিয়েছেন মধ্যবিত্ত। তো খুব স্বাভাবিকভাবে স্পষ্ট হয়েছে যে এই সময় শিশুদের প্রতি আসলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত। এখন আপনি একটু বলবেন যে একই রকমভাবে যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের মনের উপরে কিন্তু একটা প্রভাব পড়েছে। এই অবস্থায় আসলে তাদের করণীয় সম্পর্কে যদি বলতেন। হ্যাঁ, এই ক্ষেত্রেও কিন্তু এই স্ট্র্যাটিফিকেশনের প্রসঙ্গটা চলেই আসে। ফলে আমি আবারও ওই শহরের মধ্যবিত্তদের কথা মনে রেখেই কথা বলছি। এইখানে যেটা ছোটখাটো কিছু স্টাডি হয়েছে আমাদের দেশে, আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমে যেটা ঘটছে একটা রুটিনের ডিসরাপশন। ছেলেমেয়েরা অনেক দেরি করে ঘুমাচ্ছে, অনলাইনে বেশি থাকছে, অনেক দিনের বেলা করে উঠছে, এই ধরনের একটা বিশৃঙ্খল। কিছুটা ব্যতিক্রম যে নেই তা না। এবং সেই ক্ষেত্রে আবার আমি আমার আগের ফর্মুলাতে আসছি। প্রথম কথা হচ্ছে যে তারা যেহেতু বয়স্ক, তাদের যেহেতু বোঝার ক্ষমতা অনেক বেশি, সুতরাং সেই ক্ষেত্রে পরিবারের যারা আছেন, গার্জিয়ান আছেন, তাদের দায়িত্ব হচ্ছে তাদের নিয়ে বসা, তাদের নিয়ে বসে একটা রুটিন ঠিক করা। আমি আবারও জোর দিচ্ছি, আমাদের জীবনের ছন্দ যেহেতু ভেঙে গেছে, প্রথম কাজই হচ্ছে জীবনের ছন্দটাকে ঠিক করা, অথবা কোনো কিছুই ঠিক হবে না। এই রুটিনটাতে আবার তাদের জন্য ডেফিনেটলি তাদের জন্য কিছু পড়াশোনার প্রসঙ্গ থাকা উচিত, তাদের যেটা কর্তব্য। 2 নম্বর প্রসঙ্গ আসবে আবার তাদের কিছু ফিজিক্যাল কসরতের বিষয়। এইখানে একটা প্রসঙ্গ আসে, দেখুন আমাদের যে ধরনের একটা আমাদের কালচারাল যে পরিবর্তনটা ঘটছে, এটা কিন্তু বেশ সমস্যাজনক পরিবর্তন। আমি দেখি যেটা এইসব ফ্যামিলির ছেলেমেয়েরা, তারা অনেক কিছু ওয়েস্টার্ন শিখছে, কিন্তু ওয়েস্টার্ন কিছু ভালো জিনিস শিখছে না। সেটা হচ্ছে স্বাবলম্বিতা, ফ্যামিলিয়াল কাজে সাহায্য করা মাকে, এটা কিন্তু খুব শিখছে না। তারা পানিটা আগায় খাইতে চায় না অনেক ফ্যামিলিতে আমি দেখি। এই সময়ে তাদের উচিত ফিজিক্যাল কিছু কসরতের পাশাপাশি কিছু শারীরিক কাজ করা, পারিবারিক কাজ করা। পরিবারের জন্য সাহায্য হয়, তার মার জন্য সাহায্য হয়। কারণ দেখেন এখন কিন্তু ওই কাজের মহিলারা অনেক সময় বাসাতে অ্যালাউড হচ্ছে না, ফলে যারা গৃহিণী আছেন তাদের উপর অনেক চাপ পড়ে যাচ্ছে কাজে। এই বিষয়টা খেয়াল রাখা উচিত। এবং তাদেরও এটা বোঝা উচিত যে আমাদের পরিবারে যদি একটা শৃঙ্খলা না থাকে, আমি আমার মতো জন্য চললাম, আমার ছোট ভাইটা তো তাই শিখবে, ছোট বোনটা আমাকে এটা দেখে তাই শিখবে। সুতরাং এই শৃঙ্খলা নিয়ে আসা খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এবং সেখানে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ হচ্ছে, আমাদের এখন আমরা ডিভাইস নির্ভর হয়ে এমন হচ্ছে যে প্রত্যেকের হাতে একটা ফোন আছে, বাড়িতে 4 জন আছে, 4 রুমে বসে 4 জনই মোবাইল দেখছি। কখনোই আমরা একত্র হচ্ছি না।
আমরা টাইম করতে পারি যে না আমরা একসঙ্গে খাবো, রাতের খাবারটা বা দুপুরের খাবারটা, তখন আমরা একটু গল্প করবো, আমরা টাইম হতে পারে আমরা নিজেরা মিলে একটা প্রোগ্রাম করবো, নিজেরা মিলে একটা অনুষ্ঠান দেখবো, এই একটা প্রসঙ্গ। এবং শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে কথাটা যে আমার ঘুমটা ঠিক, টাইমটা ঠিক রাখতে হবে, আমি কখন ঘুমাবো কখন উঠবো, অর্থাৎ জীবনের শৃঙ্খলা ফিরে নিয়ে আসতে হবে এবং পড়াশোনাটা ধরে রাখতে হবে, কিছু ফিজিক্যাল কসরত করতে হবে, পারিবারিক কাজে সহযোগিতা করতে হবে এবং একত্রে বিনোদনের একটা আয়োজন করতে হবে। এই বিষয়গুলোই আমার পরামর্শ থাকবে ওই ইউনিভার্সিটি এবং ছাত্রদের প্রতি। এবং তারা তাদের যেহেতু সুযোগ আছে, তারা যাদের যেখানে সুযোগ সেখানে তারা যদি কিছু ভলান্টারি কাজে অংশ নেয়, এই করোনা পরিস্থিতিতে যে যেভাবে পারে, কাউকে কোনো সংবাদ দিয়ে হোক, কোথাও হাসপাতালে নিয়ে হোক, খাবার পৌঁছে দিয়ে হোক, কোনোভাবে তারা প্রত্যেকেই যেন কোনো না কোনো ভাবে কোনো ভলান্টারি ক্রিয়াতে অংশ নেয়, এটা আমার পরামর্শ থাকে। কারণ এই অ্যাক্টিভনেস শুধু মানুষকে ঠিক রাখতে পারে, এই লেজিনেস এবং মানে রুটিনহীনতা অবনতি ডেকে নিয়ে আসবে সব ক্ষেত্রে। আপনার কথায় স্পষ্টভাবেই বুঝতে পারলাম যে অলসতা কখনোই সামনের দিকে মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে না। অবশ্যই একটা এমন কিছুতে ইনভলভ হতে হবে যেন মানসিকভাবে শারীরিকভাবে সেটা যেন পারফেক্ট হয়। আপনার কাছে আবারও আসবো। এখন আমরা যাব মিডিয়া অ্যান্ড পাবলিকেশনস পুলিশ সদর দপ্তরে মোহাম্মদ সোহেল রানা আপনার কাছে। আমরা জানি বাংলাদেশ পুলিশ তাদের সারা দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে এবং করে যাচ্ছে। তো এখন এই করোনার এই মহামারীর সময় স্বাভাবিকভাবে করোনার মানুষকে সচেতন করার জন্যও যেমন আপনারা কাজ করছেন, পাশাপাশি আরও অনেক ধরনের সোশ্যাল কর্মকাণ্ড আপনাদের অংশগ্রহণ হচ্ছে। তো বলবো যে এই যে বিপুল পুলিশ নিয়ে আপনাদের অন্যান্য কর্মকাণ্ড অর্থাৎ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বা ট্রাফিকিং বা অন্যান্য যে কাজগুলো হচ্ছে এগুলোতে কোনো ব্যাহত হচ্ছে কিনা? ধন্যবাদ। আমি দেখেন ডক্টর মিজান সাহেবের কথা প্রসঙ্গ করে আমি আসি। ডিসিপ্লিন যদি আপনি যদি ডিসিপ্লিনড হন এবং ওয়েল প্ল্যান্ড হন, অনেক কিছুই করা সম্ভব এবং খুব সুচারুভাবেই করা সম্ভব। একটি ডিসিপ্লিনড বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশের সকল কর্মকাণ্ড কিন্তু একটি ওয়েল রেগুলেটেড একটা সুনির্দিষ্ট কর্মপন্থা পরিকল্পনার মধ্যে দিয়ে পরিচালিত হয়। প্যান্ডেমিক এই সিচুয়েশনের শুরুতে আমাদেরকে একটুখানি ব্রেক পেতে হয়েছিল। প্রথম কিছুদিন আমরা সকলের মতোই আসলে বুঝে উঠতে কিছুদিন সময় নিয়েছিলাম যে আমাদের দায়িত্ব পালনের আমাদের প্যাটার্নটা কি হবে, বাট খুব অল্প সময়ের মধ্যে আমরা গুছিয়ে নিয়েছি। আমাদের নিজেদের এসবের কথা বলেছি আপনাকে। আমরা এই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে আমরা আমাদের নতুন কর্মপন্থা এবং কর্ম উপায় আমরা তৈরি করেছি এবং সেই অনুযায়ী আমরা অ্যাক্টিভিটি আমরা সচল রেখেছি। এর আগে যেমন করোনা পূর্ব সময়ে আমাদের ফিজিক্যাল মুভমেন্ট বা ফিজিক্যাল ইন্টারাকশনের ফ্রিকোয়েন্সি অনেক বেশি ছিল, হার বেশি ছিল, বা সঙ্গত কারণে এই করোনা কালে আমরা ফিজিক্যাল ইন্টারাকশনের সংখ্যা কমিয়ে এনেছি। এইখানে পাশাপাশি আপনার হয়েছে আমাদের ডিজিটাল বা সাইবার যে ইন্টারাকশন, এটি একটি বড় জায়গা দখল করে নিয়েছে। বাট সত্য যে আমরা পাশাপাশি আমাদের রুটিন যে টহল, আমাদের যে মোবাইল ডিউটিস রয়েছে, স্ট্যাটিক ডিউটিস, সেগুলো আমাদের চালু ছিল নিরাপত্তা বিধানের জন্য, জনগণের জীবন এবং সম্পদের। আমরা শুধুমাত্র কিছু জায়গায় কাস্টমাইজ করেছে কিছু ডিউটির প্যাটার্নকে আমরা একটু বেশি গুরুত্ব দিয়েছি। ডিজিটাল বা সাইবার যে ইন্টারাকশন আমাদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি, এবং আমাদের আসলে খুব বেশি বেগ পেতে হয়েছে বলতে হচ্ছে, চাপ তো অবশ্যই ছিল নতুন পরিস্থিতিতে নিঃসন্দেহেই, যেহেতু বিপুল পরিমাণ বাড়তি কাজ আমরা হাতে নিয়েছি। আমাদের প্রত্যেক সদস্যেরই কর্মঘণ্টা বেড়ে গিয়েছে অনেক বেশি, এবং এটি করতে হয়েছে জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য। কারণ দেখা গিয়েছে আমি সারাদিন আমাদের সদস্যরা কাজ করেছে, রুটিন দায়িত্ব পালন করার পরে সন্ধ্যার পরে বাড়ি বাড়ি গিয়ে অভুক্ত মানুষের বাড়িতে খাদ্য পৌঁছে দিয়েছে, যার চিকিৎসা প্রয়োজন তার কাছে পৌঁছে গিয়ে তাকে হসপিটালাইজড করার ব্যবস্থা নিয়েছে, অনেক প্রসূতিকে আমরা হসপিটালে পৌঁছে দিয়েছি, অনেক শিশুকে আমরা হসপিটালে পৌঁছে দিয়েছি, আমরা সম্মানিত চিকিৎসকগণকে আমরা হসপিটালে আনা নেওয়ার জন্য, তাদের কর্মক্ষেত্রে আনা নেওয়ার জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি। সবার জন্য যখন মুভমেন্টটা শিথিল ছিল, গৃহে অবস্থান করে নিজের সুরক্ষা নিশ্চিত করতে পারছিলেন সবাই, তখন কিন্তু আমরা একেবারে খুব বেশি এক্সপোজড থেকে
পথে থেকে আমরা দায়িত্ব পালন করেছি। আমাদের এটা খুব বেশি দৃশ্যমান, আসলে আমার খুব বেশি ভেঙে না বললেও আপনি নিজেও বুঝতে পারেন। হ্যাঁ সোলেমান, একটি বিষয় আমরা স্পষ্ট হলাম যে আসলে পুলিশের এই অবস্থায় প্রথম দিকে কিছুটা চাপ থাকলেও এখন আপনারা সেই চাপটাকে সামাল দিয়েছেন এবং স্বাভাবিকভাবে কোনো দায়িত্ব পালনে আপনাদের কোনো সমস্যা হচ্ছে না। আপনার কাছে আমরা আবারও আসব। এখন আমি আবার যাব মোহাম্মদ বেলাল ভূঁইয়া আপনার কাছে, যে এই যে দূরে আছেন, অনেক দূরে, দেশ থেকে বহু দূরে যুক্তরাষ্ট্রে আছেন, বাংলাদেশে অবশ্যই আত্মীয় স্বজন, পরিবারের খুব কাছের মানুষ, বাবা মা আপনার এখানে থাকতে পারে, তো তাদের জন্য কোনো দুশ্চিন্তা হয় কিনা বা তাদের জন্য দূর থেকে আপনাদের কি পরামর্শ থাকে? ধন্যবাদ আরিফ। অবশ্যই আমার বাংলাদেশে আমার মা আছে, ওল্ড মাদার। উনি একজন ক্যান্সার পেশেন্ট এজ ওয়েল। তো এই জন্য খুব চিন্তা হয় বাংলাদেশে, কারণ বাংলাদেশে যে আমরা সিনারিওটা ইনিশিয়ালি দেখেছি যে মানুষ যে এই গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার যে পলিসি এবং যে ধরনের সোশ্যাল ডিস্টেন্সিং এর যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছে, মানুষ এগুলি মানছে না ঠিক মতো। সো it concerned us very well, কারণ this virus is real. সুতরাং the impact is huge. It's a life and death situation. সুতরাং আমরা pretty much all of my brothers and sisters lives in এখানে আমেরিকাতে থাকি। সুতরাং আমরা সবসময় আমার মাকে দিয়ে চিন্তা করি। আমার বোনও আছে ওখানে, elderly sister. সুতরাং it's very important that বাংলাদেশের মানুষরা যে গভর্নমেন্ট গাইডলাইন গুলি ফলো করা, যে এবং হেলথ প্রফেশনালদের কথা শোনা, যে মাস্ক ইউজ করা অথবা সোশ্যাল ডিস্টেন্সিং মানা, এটা খুবই জরুরি এই মুহূর্তে। বেলাল ভূঁইয়া, খুব স্বাভাবিকভাবেই আপনারা দুশ্চিন্তায় আছেন যেহেতু পরিবার আছে। আমরাও সরকার থেকে, বাংলাদেশ সরকার যথেষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মানুষকে সচেতন করছে, পুলিশ এবং অন্যান্য সংস্থাও। তো এতটুকুই শুভ আপনার প্রতি থাকবে যে দূর থেকে বাংলাদেশ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণেই অবশ্যই আমরা সামনের দিনগুলোতে এই মহামারীকে অবশ্যই মোকাবেলা করতে পারবো। এবার আমি যাব নাসিরউদ্দিন আপনার কাছে। নাসিরউদ্দিন, বলবো যে ওই করোনা কিন্তু স্বাভাবিকভাবে বিশ্ব মহামারী, এটা সবার জীবনে প্রভাব পড়েছে। ওখানে বাচ্চাদের স্কুল কিভাবে করে আপনারা মেনটেন করছেন, পাশাপাশি সোশ্যাল লাইফ, ফ্যামিলি লাইফ, আবার বাইরের যে একটা বন্ধুদের নিয়ে আড্ডা, সার্বিকভাবে এগুলো এখন কেমন? এখনো আমাদের এখানে স্কুল বন্ধ সিন্স মার্চ। আমার দুই বাচ্চা অ্যাকচুয়ালি স্কুলে যায়, অ্যাকচুয়ালি 3 বাচ্চা, সরি। এক মেয়ে ইউনিভার্সিটি, সেই বাসা থেকে অনলাইনে কোর্স করছে, আর ছেলে গ্রেড 8, সেও অনলাইনে ক্লাস চলছে। আর এখন যেহেতু সামার, আর মেয়েটাও অনলাইনে করতেছিল, এখন সামার বন্ধ। তো এখন আমাদের অন্টারিও গভর্নমেন্ট চিন্তা করতেছে এভরি অল্টারনেট উইক স্কুল করবে আর কি, ফ্রম সেপ্টেম্বর। তো এটা একটা বিগ এফেক্ট আমাদের সন্তানদের। তবে পরিস্থিতি অনেকটুকু স্বাভাবিক হয়ে আসছে কানাডায়। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এখানে ইনফেকশনের রেট অনেক কমে আসছে। আমাদের গভর্নমেন্টের যেই ভূমিকা শুরু থেকেই, এখনো আমাদের বর্ডার totally closed, only for Canadian citizens এখানে or permanent resident আসতে পারে বাইরে থেকে। তো এটা মনে হয় আরো 1 মাস এক্সটেনশন আছে। তো আমরা বুঝতে পারছি আমাদের গভর্নমেন্ট এই ব্যাপারে খুব সিরিয়াস, এবং যেটা হচ্ছে যে সেপ্টেম্বর থেকে যখন স্কুল খুলবে তখন বুঝতে পারবো যে এটার এখন কি অবস্থা হয়। তবে এখন অনেকটুকু স্বাভাবিক হয়ে আসছে কানাডায়, এতটুকু বলতে পারি। আপনার কাছে আমরা আবার আসবো। এখন আমি আবারও যাব বিধান রায় আপনার কাছে। বলবো যারা গৃহিণী, তাদের মনের উপরও কিন্তু একটা বড় ধরনের প্রভাব পড়েছে, বিশেষ করে যারা চাকরিজীবী না, বাসায় থাকেন এবং
আপনারা যারা গৃহ সহায়তাকারী, যারা বাইরে থেকে বিভিন্ন বাসায় বাসায় কাজ করে, আমরা অধিকাংশ বাসায় ঢাকায় কিন্তু এই গৃহ সহায়তাকারীদের প্রবেশ করতে দেওয়া হয় না। তো যার কারণে দেখা যায় যে যারা গৃহিণী তাদের পরে কিন্তু একটা বাড়তি চাপ চলে আসে, এবং একজন গৃহিণীও কিন্তু বাসা থেকে বের হওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা থাকে। তো তাদেরও কিন্তু মনের উপরে একটা প্রভাব পড়েছে করোনার এই সময়। তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? ভালো বলেছেন। আপনি তো দুটা বিষয় উল্লেখই করেছেন। একটা হচ্ছে যারা গৃহিণী, যারা আসলে বাইরের কোনো চাকরি করেন না, তাদের কিন্তু বাইরে অনেক কাজ থাকে। বাচ্চাকে নিয়ে বাইরে যেতে হয়, অনেক সময় মার্কেটিং করেন, তারা সোশ্যাল বিভিন্ন ফাংশনে যোগ দিতে হয়, অনেক সময় দায়িত্ব হিসেবে যোগ দিতে হয়। ফলে ওনাদের কিন্তু সোশ্যাল ইন্টারাকশনের একটা বিশাল ক্ষেত্র থাকে, যদিও ওনারা ঘরে কাজ করে, কিন্তু এই সব ক্ষেত্র সংকুচিত হয়ে গেছে এবং বাড়তি সমস্যা হিসেবে জুটেছে এসে যে আগের গৃহকর্মীরা এখন আসতে পারে না। এখন আমাদের কালচারে আমরা কিন্তু অনেক সময় মানে যেটাতে অভ্যস্ত, ঘরের যে গৃহিণী আছেন, যিনি মা, উনি সবাইকে সেবা দেবেন, ওনাদের আসলে সেবা দরকার, ওনাকে ওদের সেবা দেওয়া দরকার, ওনার প্রতি যে মনোযোগ দেওয়া দরকার। আমরা কিন্তু অনেক সময় এই বিষয়ে সেন্সিটিভ না, আমরা কিন্তু বিষয়টা মনে রাখি না। এবং দেখুন, করোনার একদম সরাসরি প্রভাব যেটা, সেটা বিভিন্ন দেশের স্ট্যাটিস্টিক্সে দেখা যাচ্ছে যে আমাদের ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে যাচ্ছে। অর্থাৎ একটা সমস্যা, একটা আতঙ্ক, সবকিছু আমাদের মেজাজটাকে সবসময় তিরিক্কি রাখছে, ছোটখাটো বিষয় নিয়েই আমাদের মানে খিটিমিটি রাখছে, এবং আলটিমেটলি কিন্তু বেশিরভাগ দায়টা গিয়া ঠেকছে গিয়া গৃহিণীর উপর। ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার কারা? বেশিরভাগ তারাই। সুতরাং তাদের প্রতি আমার আসলে খুব সমবেদনা। এবং আমি মনে করি, যদি পরিবারের অন্য সদস্যরা সত্যি ভালো একটা মানসিক পরিবেশ চান, তাহলে প্রত্যেককেই ভালো থাকতে হবে। যারা সবার কেয়ার নিচ্ছেন তাদের প্রতি মনোযোগী হন, এবং পারিবারিক কাজগুলোকে আপনারা এমনি ভাগ করেন যেন তার উপরে বোঝাটা কম হয়। তার মনটাকে বোঝার চেষ্টা করেন, এবং কোনো ত্রুটি হলে পরে বোঝার চেষ্টা করেন যে প্রত্যেকেই এই অবস্থায় টেন্স আছে, প্রত্যেকেই অবস্থায় ধৈর্য ধরে রাখা কঠিন হয়। ফলে এটা ছেড়ে দিলে পরে, বাঁধ ছেড়ে দিলে পরে শুধু খিটিমিটি বাড়বেই, সমস্যার কোনো সমাধান হবে না। ফলে প্রত্যেকেই কিছু ধৈর্যের বাঁধ রাখতে হবে, পরিস্থিতি মানে বিবেচনা করতে হবে। এবং আবার বলি আমরা যদি পারিবারিক একটা রুটিন করে নিই, প্রত্যেকে তার স্ব কাজগুলো করে, কাজগুলোর মধ্যে আমার ভাগ থাকে, আমরা যদি পারিবারিক ভাবে কিছু সময় কাটাই একসঙ্গে সবাই মিলে, সেটা খাওয়ার সময় হোক, কোনো একটা অনুষ্ঠান হোক, নিজেরা মিলে একটা কিছু করা হোক, নিজেরা বসে গল্প করা হোক, এটা খুবই প্রয়োজন। কারণ এই করোনা যেমন আমাদের এতগুলো সমস্যা তৈরি করেছে, কিন্তু এই সঙ্গে একটা সুযোগও তৈরি করেছে, অনেক ধরনের সুযোগও তৈরি করেছে। এই সুযোগগুলোকে আমাদের কাজে লাগানো উচিত। হয়তো আমাদের সবাই একসঙ্গে এত ঘনিষ্ঠভাবে থাকার আগে কখনোই সুযোগ হয় না, কিন্তু এখন যেহেতু সুযোগটা হচ্ছে, এটাকে পজিটিভলি কাজে লাগানো উচিত। এটি সবার প্রতি আমার আহ্বান থাকে। আপনার কাছে বিধান রায় আবার আসবে। এখন আমি আবার সোহেল রানা আপনার কাছে যাব। আমরা জেনেছি যে এরই মধ্যে অনেক পুলিশ সদস্য আক্রান্ত হয়ে করোনায় মারা গেছেন, এবং অনেক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন, অনেকে সুস্থ হয়ে ফিরছেন। তো বলবো, তাদের জন্য পুলিশ সদর দপ্তরকে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন আপনারা? ধন্যবাদ। বাংলাদেশ পুলিশের এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের মোট 58 জন গর্বিত দেশপ্রেমিক সদস্য দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে আত্মাহুতি দিয়েছেন। তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে। আর বাংলাদেশ পুলিশের যে সকল সদস্য আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তাদের সর্বোচ্চ সুচিকিৎসার জন্য আমরা সচেষ্ট রয়েছে, কোন রকম কার্পণ্য নেই। আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয় খুব দ্রুততার সাথে আমাদের যে তার নির্দেশে, তার উদ্যোগে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহে এবং ওনার আমাদের জন্য যে ওয়েলফেয়ার থিঙ্কিং, সে কারণে আমাদের অনেক কল্যাণকর কাজ আমাদের জন্য সহজ হয়েছে, অল্প সময় করতে পেরেছে। যেমন আমরা খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আমাদের রাজারবাগ যে সেন্ট্রাল পুলিশ হসপিটালটা রয়েছে, এটাকে আমরা 250 থেকে 500 বেডে আমরা উন্নীত করেছি, এবং আশেপাশে কয়েকটি দালানকে, আমাদের যে আবাসিক ভবন, সেগুলোকে অল্প সময়ের মধ্যেই আমরা ফুল ফ্লেজড হসপিটাল ফ্যাসিলিটি দিয়ে আমরা ইম্প্রোভাইজ করেছি। এবং আমরা একটি পূর্ণ হসপিটাল, বেসরকারি হসপিটাল আমরা ভাড়া করেছিলাম আমাদের সদস্যদের চিকিৎসার জন্য।
পরিস্থিতি এমন ছিল যে পুলিশের সদস্যরা যখন আক্রান্ত হচ্ছে এবং সারা দেশে জনগণের কল্যাণ নিশ্চিত করার জন্য যেহেতু মাঠে থেকে পুলিশকে কাজ করতে হচ্ছে এবং হচ্ছিল, সেজন্য পুলিশ সদস্যরা যেন কোনোভাবেই পড়ে না যান এবং মনোবল যেন ভেঙে না যায় এবং আমরা যেন আপরাইট থাকি, মানুষকে বাধাহীনভাবে প্রথমত দিতে, সেটি নিশ্চিত করার জন্য আমরা সব ধরনের আয়োজন আমরা রেখেছিলাম। মূলত প্রথমত আমরা দৃষ্টি দিয়েছি সচেতনতায়, তারপর হচ্ছে সুরক্ষায় এবং সুচিকিৎসায়। আমরা সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টার পাশাপাশি আমাদের নিজেদের সদস্যদেরকে আমরা সচেতন করার সার্বক্ষণিক চেষ্টা করেছি নানা উপায়ে, এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বারবার আমাদের সদস্যদের কাছে পৌঁছে গিয়েছেন, তাদের কাছে স্বাস্থ্য সংক্রান্ত এবং দায়িত্ব পালনের নিয়ম কানুন সংক্রান্ত সকল বার্তা নিয়মিত পৌঁছে দিয়েছেন। যারা দায়িত্ব পালন করছেন তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সামগ্রী আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং ইতিমধ্যেই সকলের কাছে পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সামগ্রী রয়েছে এবং তারা জানেনও এগুলো কিভাবে ব্যবহার করতে হয় দায়িত্ব পালন কালে। আর যারা আক্রান্ত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য আমাদের এক্সিস্টিং যে মেডিকেল ফ্যাসিলিটিস গুলো যেটি আমি বলেছি তা যথেষ্ট উন্নীত করা হয়েছে এবং যারা আক্রান্ত হয়েছেন তাদেরকে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা সম্মানিত আইজিপির নির্দেশে তাদের বাড়ি গিয়ে তাদেরকে ভিজিট করেছেন, পরিবারের সদস্যদের সাথে কথা বলেছেন এবং আক্রান্ত ব্যক্তিদেরকে ভিজিট করেছেন, তাদের সুবিধা অসুবিধা শুনেছেন, সেগুলো সমাধান করার চেষ্টা করেছেন। এভাবে করে আমরা সর্বতভাবে আমাদের সদস্যদের পাশে একে অপরের পাশে দাঁড়িয়েছি এবং বারবার তাদের কানে আমরা পৌঁছে দিয়েছি একটি বার্তা যে এই আমাদের ত্যাগ হচ্ছে দেশের জন্য এবং এটি গর্বের, অহংকারের, এবং সুস্থ হয়ে তারা আবার পুনরায় সাধারণ মানুষের সেবায় ফিরে যাবে। একটি বিষয় আপনাকে না বললেই না যে বাংলাদেশ পুলিশ কিন্তু প্রতিষ্ঠান হিসেবে অত্যন্ত দেশপ্রেমিক একটি প্রতিষ্ঠান। দেশের প্রতিটি দুর্যোগে দুর্দিনে এর পরিচয় আমরা বারবার পেয়েছি। আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ পুলিশের প্রতিষ্ঠান, বাংলাদেশ পুলিশের দু একজন সদস্য বিচ্ছিন্নভাবে কখনো কখনো কারো মনোব্যথার, কারো দুঃখ কষ্টের, দুর্ভোগের কারণ হয়ে থাকতে পারে, কিন্তু প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পুলিশ অ্যাজ অ্যান অর্গানাইজেশন এটা সবসময়ই বাংলাদেশ পুলিশ সাধারণ মানুষের দুর্দিনে প্রয়োজনে সবার আগে সব সময় ছুটে এসেছে এবং আসবে ভবিষ্যতে। হ্যাঁ সোলেনা, আবারও আপনার কাছে আমি আসব। এখন আমি যাব আবার মোহাম্মদ বেলাল ভূঁইয়া আপনার কাছে। আমার প্রশ্ন থাকবে, আপনি একটা হসপিটালে কর্মরত আছেন, পাশাপাশি আপনিও একটা করোনার মহামারীকে খুব কাছ থেকে দেখছেন। তো এই অবস্থায় আপনার কাছে কোন বিষয়গুলোকে মনে হয়েছে যে আমেরিকানরা অনেক বেশি দায়িত্বশীল? থ্যাংক ইউ আরিফ। হ্যাঁ, আমি হসপিটাল সিস্টেমে এখানে কাজ করি, হেলথ কেয়ার সিস্টেমে, ফেডারেল ফান্ডেড হেলথ কেয়ার সিস্টেম ফর আন্ডারপ্রিভিলেজড এরিয়া। বেসিক্যালি একটা জিনিস ভেরি স্ট্রাইকিং এখানে ভিজিবল, যেটা যে আওয়ার ফ্রন্টলাইন হসপিটাল এমপ্লয়িজ, নার্স, ডক্টর্স, দে আর বেসিক্যালি ডেডিকেটেড। তাদের ডেডিকেশন খুবই বেশি, তারা এই যে দায়িত্ব নিয়ে যে কাজ করছে এখন। আমাদের অনেক ফ্রন্টলাইন এমপ্লয়ি যারা করোনাতে ইনফেক্টেড হয়েছে ডিউরিং দ্য হোল সার্ভিস প্রোভাইড করতে গিয়ে, এবং আমাদের অনেক ডাক্তার করোনাতে ইনফেক্টেড হয়েছে। তো ইন্টারেস্টিং জিনিস হলো কি, আমাদের অনেক ডাক্তার আছে যারা করোনা রোগী এবং স্টিল ওরা থ্রু টেলিমেডিসিনের মাধ্যমে করোনার পেশেন্টদের হেল্প করছে। ইটস এ গ্রেট ওয়ার্ক যে ওরা যে ধরনের কাজ করছে। আই হ্যাভ এ গ্রেট রেসপেক্ট। এবং আমিও মাঝে মধ্যে আমাদের হসপিটালে যেতে হয়, যে হসপিটালে জাস্ট টু গেট ইনটু দ্য হসপিটাল অ্যাকচুয়ালি আপনার মনের মধ্যে ভয় আসে যে আমি আবার করোনা ইনফেকশন বাসায় নিয়ে আসি কিনা। বাট they are well protected. The government regulation and guidelines are there. Properly PPE পরে হসপিটালে ঢুকতে হবে এবং all the procedures has to be followed. বেলাল ভাই, আপনার কথার মধ্যে একটি স্পষ্ট বিষয় আসলো যে
দায়িত্বশীল হওয়ার যে জায়গাটা আপনি স্বাস্থ্যকর্মী অর্থাৎ বাল্টিমোরের যে হসপিটালে আশেপাশে দেখেছেন স্বাস্থ্যকর্মীদের আপনি পুরোটাই ক্রেডিট দিচ্ছেন। আপনার কাছে আমরা আবারও আসবো। এখন আমরা যাব নাসিরউদ্দিন, আপনার কাছে বলবো যে একটু ছোট করে বলবেন যে আসলে মানে কানাডায় যারা বাংলাদেশি কমিউনিটি অর্থাৎ অন্টারিওতে আছে এই তাদের অর্থাৎ আপনাদের এই ছোট কমিউনিটিতে এই করোনার প্রভাব আসলে কেমন পড়েছে? আমার জানা মতে বেশ কিছু বাঙালি করোনায় এফেক্টেড। তার মধ্যে আমার পার্সোনাল অ্যাকাউন্টেন্টও ছিল। যখন সাধারণত আমাদের এখানে একটা টাইমলাইন থাকে ট্যাক্স রিটার্নের, তো আমি ট্যাক্স ফাইল করে আসার পরে আমি সাধারণত গভর্নমেন্ট থেকে একটা চিঠি পাওয়ার কথা, বাট আমি পাইনি। তারপরে আমি ওনার খোঁজ নিতে গিয়ে দেখি যে পরে শুনলাম উনি করোনায় এফেক্টেড। তো কমিউনিটির মধ্যে প্রায় অনেক লোক এফেক্টেড, বাট বেশ কয়েকজন মারা গেলেও সবাই রিকভার করতে পেরেছি, ইনক্লুডিং আমার অ্যাকাউন্টেন্ট। নাসিরউদ্দিন, আপনাকে ধন্যবাদ আমাদের আয়োজনে যোগ দেওয়ার জন্য। আপনাদের সকলকেই ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একদম শেষ দিকে চলে এসেছি। দর্শক, একটি বিষয় সেটি হলো যে আমাদের খুব কাছে যারা থাকে তাদের মধ্যে শিশু যারা আছেন তাদের কিন্তু মানসিক দিকটা আমাদের অনেক বেশি খেয়াল রাখতে হবে। তাদের ভালো লাগা, ভালোবাসা, এই বিষয়গুলোতে যেন কমতি না হয়। এই মহামারীর সময়ে এই জায়গাগুলোতে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। পাশাপাশি যারা গৃহিণী সবসময় এখন আরও বেশি গৃহবন্দী হয়ে পড়েছেন, গৃহ সহায়তাকারীদের সহযোগিতা ছাড়াই তারা এখন কাজ করছেন, তাদের দিকেও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ভালোবাসার হাত বাড়িয়ে দিতে হবে। পারিবারিক বন্ধুত্বটাকে আরও বেশি গভীরে আনতে হবে। পাশাপাশি পুলিশ বাহিনীর দিক থেকেও আমাদের কাছে একটা বড় ধরনের মেসেজ আসলো যে পুলিশের এই সময় যারা দায়িত্ব পালন করছেন তাদেরকে তারা গর্বের বলছেন এবং তাদের এই ত্যাগকে অনেক বড় জায়গায় তারা নিয়ে গেছেন। তো এই ছিল আজকের অনুষ্ঠানের একটা মূল অংশ। তো দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে আমাদের চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক কোভিড-19 করোনায় করণীয়, এনটিভি, বিএসইসি ভবন 102, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন covid19@ntvbd.com। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরে আপডেট দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সচেতন থাকুন।